ছোট্ট বন্ধুরা, দীপু ইংলিশ একাডেমির আরেকটা ইংরেজি টেক্সট বুকের ক্লাসে আমি চলে আসলাম। মাহাতাব দীপু। আমি পড়াশোনা শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আজকে আমরা টেক্সট বুকের একটা নতুন সংযোজন নিয়ে পড়াশোনা করব, যেটা আগের বইতে ছিল না। নতুন কারিকুলাম আসার পরে সেটা যুক্ত করা হয়েছে। বিশ্বের সবচেয়ে সুন্দর একটা গল্পের মধ্যে অন্যতম এক গল্প। তোমরা নাম পড়েছো এভাবে হয়তো। গল্পটার নাম হচ্ছে তত্ত্বচ্যান। হ্যাঁ, আজকে আমরা তত্ত্বচ্যান শুরু করব এবং এটার পুরো ডিটেলস আমরা জানবো। তোমাদের বইতে তত্ত্বচ্যানের ছোট্ট একটা অংশ দেওয়া আছে, একটা সম্পূর্ণ আত্মকথার বা আমরা যেটাকে বলি আত্মজীবনী। সেই আত্মজীবনীর ছোট্ট একটা অংশ তুলে দেওয়া হয়েছে। বিশ্বের যতগুলো তুমি ছোট গল্প পড়বা বা ভালো রকমের গল্পগুলো পড়বা, তার মধ্যে অন্যতম, আমি নিজে এটা পড়েছি, তার মধ্যে অন্যতম সেরা একটা গল্প হচ্ছে এই তত্ত্বচ্যানের গল্প, যেটা একদম সত্য ঘটনার উপর নির্মিত এবং যিনি লেখিকা আছেন তার গল্পে কিন্তু আজকে আমরা নতুন করে আলোচনা করব। তত্ত্বচ্যান নামটা শুনি মনে হচ্ছে সে অবশ্যই বাংলাদেশি কেউ হবে না, সে জাপানের কোনো ব্যক্তি হবে। জাপান বিশ্বের সবচেয়ে সভ্য দেশের মধ্যে একটা দেশ। সেই দেশেরই এক বিখ্যাত লেখিকা, যার নাম আমাদেরকে শুনতে হবে। এই নামটা তোমরা হয়তো কোনো না কোনো মুভিতে তুমি দেখেছো। জাপানে যারা একটু জাপানিজ মুভি খেয়াল করো, অথবা তোমার বিখ্যাত মুভি দেখেছো হয়তো, যে অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি নামে একটা মুভি আছে। সেই মুভিতেও কিন্তু অভিনয় করেছেন আজকের আমাদের যে গল্প তত্ত্বচ্যান তার লেখিকা। তত্ত্বচ্যান একটা মেয়ের নাম, অনেকে শিনচ্যানের ছোট বোন হিসেবে তুমি পড়ে নিতে পারো যে তত্ত্বচ্যান একটা মেয়ের নাম, এবং এই মেয়েটাই বড় হয়ে যার নামটা হয়ে যায় টেটসুকো কুরোয়ানাগি। টেটসুকো কুরোয়ানাগি। জাপানিজ নাম একটু কঠিন, তো জাপানিজ নামের মধ্যে আসলে এটা অর্থ কি সেটা আমি তোমাদের বলতে পারবো না ভাই। এমনি তো মানে ইংরেজির অর্থ সব পারি না, তারপর জাপানি শিক্ষা তো মাথায় নষ্ট হয়ে যাবে। তো টেটসুকো কুরোয়ানাগি এই মহিলাটা, এই জাপানের বিখ্যাত এক লেখিকা, তার ছোটবেলায় তার বাপ্পা তাকে আদর করে ডাকতো তত্ত্ব। তো তথ্য হচ্ছে তার ডাক নাম, এবং জাপানের একটা কালচার আছে, জাপানে যার নামে তুমি শুনবো না কেন জাপানের নামের শেষে একটা চ্যান লাগানোর নিয়ম আছে। তো এখানে তত্ত্ব তার ডাক নাম, আর চ্যানটা সভাপতি যুক্ত করা হয়েছে দেখে তার নামটা পড়ে গেল তত্ত্বচ্যান। তত্ত্বচ্যান পৃথিবীর যতগুলো সুন্দর গল্প আছে, যেগুলোকে লেখক সুন্দর মতো করে প্রতিস্থাপন করেছে খাতায়, তার মধ্যে আমার পড়া সর্বশ্রেষ্ঠ একটা গল্প। যে এই গল্পটাকে তোমাদের টেক্সট বুকে মানে অন্তর্ভুক্ত করেছে, তাকে বিশেষভাবে ধন্যবাদ বাচ্চাদেরকে এরকম চমৎকার গল্প উপহার দেওয়ার জন্য। তবেও যদি গল্পটা ছোট্ট একটা এক্সাউট আজকে আমরা পড়বো, ছোট্ট একটা উদ্ধৃতি আমরা পড়বো, যেটা হয়তো প্রায় 2-3 পেজের হবে বা 4 পেজের হবে বা 5 পেজের হবে, কিন্তু মূল গল্পটা কিন্তু বিশাল বড়। তো যদি কেউ পড়তে চাও অবশ্যই পড়তে পারো, এটা অ্যামাজনে ফ্রি পাবা। কিছু কিছু জায়গায় তুমি ওয়েবসাইটে সার্চ দিলে সেই পিডিএফ বুকটাও পেয়ে যাবা। ট্রান্সলেশন করা থাকবে, আমাদের বাংলাতে ট্রান্সলেশন করা আছে, ইংরেজিতেও ট্রান্সলেশন করা আছে। তো সেখান থেকে আজকে আমরা মূলত এই গল্পটা একটা অনুপ্রেরণা পাবো। আমি তোমাকে গল্পটা যখন শুরু করব, তোমাকে একটা পটভূমিটা আমি বলে দিব, যেটার নাম আসলে কেন দ্য লিটল গার্ল এট দ্য উইন্ডো রাখা হয়েছে। তুমি তোমাকে খেয়াল করবা যে এটা একটা নাম হচ্ছে, মানে এটা হচ্ছে মূল নাম, টাইটেল নাম, আর তার নিচে ছোট্ট একটা সাবটাইটেল নাম আছে, সেটা হচ্ছে কি দ্য লিটল গার্ল এট দ্য উইন্ডো, অর্থাৎ জানালায় থাকা ছোট্ট মেয়েটি, বা জানালাতে ছোট্ট সেই মেয়েটি। এই জানালাতে থাকা ছোট্ট সেই মেয়েটির অর্থটা কি, এটা আসলে আমরা জানবো যখন পড়া শুরু করবো। তোমরা গল্প যখন বুঝতে শিখবা, তখন এটা ডিটেলসটা আমি তারপরে তোমাদেরকে আলোচনা করে থাকবো। তাহলে আমরা শুরু করি। চলো, তত্ত্বচ্যানের প্রথম যে অংশটুকু, যেটা বইতে দিয়ে শুরু করা হচ্ছে, সেই অংশের প্রথম ব্যাখ্যামূলক আলোচনা। এগুলো এই ভিডিওতে এমনভাবে দেখে রাখো যাতে কিনা পরবর্তী সময় তোমাকে এটা পড়তে না হয়। আমার উদ্দেশ্য মূলত সেটাই, যাতে তোমার পড়াটা সহজ হয়ে যায়, তোমার যাতে বাসায় খুব বেশি সময় এটাতে দিতে না হয়। আর এভাবে কিন্তু আমরা আমাদের একাডেমিক ব্যাচগুলোতে, যেটা প্রাইভেট ব্যাচ আছে, আমরা ক্লাসে যেভাবে পড়াচ্ছি আমি ঠিক সেভাবে তোমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। যদিও ক্লাসে যে দুষ্টামিগুলো করি সেটা এখানে করা যাবে না, কারণ যদি পাবলিক প্লেসে দেখে যে আমি এরকম করতেছি, তাহলে আমার নামে হয়তো 2টা করে মামলা দিতে পারে। তো দেখো, প্রথমে লেখা আছে দিস ইজ এন এক্সার্ট। এটা হচ্ছে একটা ভাইয়া উদ্ধৃতি। আমি উদ্ধৃতি বাংলাতে বলতেছি, এটা হচ্ছে একটা উদ্ধৃতি। অর্থাৎ তুমি যখন কোনো একটা সম্পূর্ণ গল্প থেকে কোনো একটা অংশ উঠিয়ে নিবা, কোনো একটা ছোট্ট লাইন, কয়েকটা লাইন উঠিয়ে নিবা, তখন সেটাকে বলা হতেছে এক্সার্ট অথবা উদ্ধৃতি। এটা সমার্থক শব্দ আমরা জানতে পারি হচ্ছে এক্সট্র্যাক্ট থেকে। আমাদের বা কম্পিউটারে কিন্তু এক্সট্র্যাক্ট করি, একটা ফাইল থেকে একটা ফাইল বের করে রাখা বলা হয় এক্সট্র্যাক্ট। ঠিক তেমনি একটা সম্পূর্ণ বই থেকে কয়েকটা পেজকে বের করে নিয়ে আসাকে বলা হয় এক্সেমশন। এটাকে বলা হইতেছে এক্সার্ট। তুমি এটাকে এক্সারশন বলতে পারো, এক্সট্র্যাক্ট বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটা উদ্ধৃত পড়তেছি বা একটা উদ্ধৃতাংশ পড়তেছি ফ্রম আ মেমোইর। মেমোইর শব্দের অর্থ হিসেবে ভাইয়া জীবনী, আত্মজীবনী অথবা স্মৃতিকথা। তো
তবে সুন্দর কথাতে আমরা এটাকে স্মৃতিকথা বলবো। তোমরা স্মৃতিকথা সবাই জানো, স্মৃতিকথা মানে হচ্ছে ভাইয়া অটোবায়োগ্রাফি। যখন লেখক বা লেখিকা নিজের জীবনের ব্যাখ্যা নিজেই তার বইতে নিজের হাতেই লেখা শুরু করে, সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি আর মেমোরি একই রকম শব্দ, এটা একটা একটা সমর্থক। তুমি যেটাকে একটা বলতে পারো ভাই রেকর্ড, তার জীবনের যে রেকর্ড আছে, তার জীবনের যেই যতগুলো সে অপরাধ কুকর্ম ভালো কাজ করছে সেগুলোকে নথিভুক্ত করাটাই হচ্ছে মেমোরির কাজ। তাহলে আমরা একটা আত্মকথা থেকে একটা বিশেষ অংশ বা একটা উদ্ধৃতিকে উঠায় নিয়ে এসেছি, তার নাম হচ্ছে তোত্তোচেন দ্য লিটল গার্ল এট দ্য উইন্ডো, যেটার সম্পূর্ণ নামটা হচ্ছে লিটল গার্ল, জানালাতে থাকা সেই মেয়েটি। এখন কথাটা হচ্ছে জানালাতে থাকা সেই মেয়েটি জানালা কই থেকে আসলো, আর এই ছোট্ট মেয়েটির কথা আমরা কেন শিখতেছি? তোত্তোচেন খুবই কম বছর বয়সে স্কুলে ভর্তি হয় এবং তার মতো কিউরিয়াস মানে হচ্ছে ভাই কৌতূহলী, তার মতো কিউরিয়াস, অ্যাডভেঞ্চারাস, তার মতো রোমাঞ্চকর মেয়ে ওই স্কুলে আর নাই। জাপানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড এ, গ্রেড বি এরকম ভাবে তাদের শিক্ষা কার্যক্রম চলে। তো সে একদম ছোট ক্লাস গ্রেড এ তে আছে এবং তার কৌতূহলের কোনো শেষ নাই, তার কিউরিওসিটির কোনো শেষ নাই। সে সবসময় জানালার পাশে দাঁড়িয়ে থেকে দেখে রাস্তায় কি হচ্ছে। এদিকে স্যার ক্লাস পড়াচ্ছে আর সে জানালার দিকে দাঁড়িয়ে থেকে উঁকি মারতেছে যে রাস্তার মধ্যে কোনো বাদ্যকার অর্থাৎ মিউজিশিয়ান উদ্ভট ড্রেস পরে হাঁটাচলা করতেছে না কিনা। টোট্টোচেনের একটা প্রিয় বস্তু হচ্ছে যেসব মানুষেরা উদ্ভট ড্রেস পরে বাজনা বাজায়। তো যখনই সে এরকম মিউজিশিয়ান দেখে তখন সে নিজে তো দেখে বরঞ্চ তার ফ্রেন্ডদেরকেও ডেকে না, সে তোরা আমার সাথে দেখ। সে এতটুকু কিউরিয়াস। তো এই যে জানালা থেকে সে বন্ধুদেরকে ডাক দিত, ক্লাসটাকে পুরো বিশৃঙ্খল তৈরি করে ফেলতো তার কৌতূহলের জন্য, এর জন্যই নামটা রাখা হচ্ছে তোত্তোচেন দ্য লিটল গার্ল এট দ্য উইন্ডো। শুধু তাই না, তোত্তোচেনের কৌতূহলের যে কোনো সীমা নাই। ক্লাসের মধ্যে জাপানে, আমাদের বাংলাদেশে তো দেখা যায় একটা বিশাল বড় বেঞ্চ থাকে, এখানে 3 জনের জায়গায় আমরা 5 জন বসেছি, বাট জাপানের জন্য পৃথক পৃথক বেঞ্চ থাকে ক্লাসরুমগুলোতে, এবং সেটি ক্লাসরুমের মধ্যে তুমি দেখবা বা ড্ররও পেয়ে যাবা। তো তোত্তোচেনের ড্রয়ারটা সে খুবই আনন্দের সাথে প্রতিদিন খোলে, বের করে, ক্লাসের মধ্যে একবার খোলে, কলম রাখে, আবার বের করে, আবার কলম ঢোকায়। তার এই কাজটা খুবই পছন্দ। সে ক্লাসের মধ্যে না হলেও 20-30 বার খালি কাজটি করে, কারণ তার যে কোনো বিষয়ের প্রতি কৌতূহল বেশি। সে সবসময় উল্টাপাল্টা প্রশ্ন করতে পছন্দ করে। সে নলের পানি ছেড়ে দেয় এবং দেখে কতক্ষণ কত মতো করে পানি পড়তেছে। এবং শুধু তাই না, সে ক্লাসের সবাইকে নিয়ে সে কাজগুলো করে। এর জন্য ক্লাসের স্যাররা তার উপর চরম বিরক্ত এবং তাকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়, এক্সপেল করে দেওয়া হয়। কারণ স্যার তার এতগুলো প্রশ্ন উত্তর দিতে পারে না এবং তার মিউজিশিয়ানের প্রতি যে ফ্যাসিনেশন, একটা কিউরিওসিটি, সেটা যায় না। স্যাররা বলেছে তাই মাকে ডেকে যে আপনার মেয়েকে নিয়ে যান। আর এই গল্পের মার চরিত্রটা এবং এর পরবর্তীতে আমরা সবাই দেখবো একজন হেডমাস্টার বা প্রধান শিক্ষকের জীবনে যে কি পরিমাণ গুরুত্ব থাকতে পারে একটা মানুষের বেড়ে ওঠার পিছনে, যেটা আমাদের দেশে খুব কম দেখা যায়, কিন্তু বাহির বিশ্বে দেখা যাবে শিক্ষক আর মায়ের যে ভূমিকাটা সেটা বাচ্চার গ্রোথে কি পরিমাণ ইনফ্লুয়েন্স হতে পারে। তো তার মা এই গল্পে একজন সহযোগী, একজন সাপোর্টার হিসেবে চলে আসছে, যে সবসময় তার মেয়েকে বকা না দিয়ে তার কিউরিওসিটিটাকে পূরণ করার চেষ্টা করে। যখন মা জানতে পারলো তার স্কুল থেকে তার মেয়েকে বের করে দেওয়া হচ্ছে, এক্সপেল করে দেওয়া হচ্ছে, তখন মা তার সন্তানকে এটা বলে না। তার মা তাকে ঘুরিয়ে বলে, চলো তোমাকে আজকে এমন নতুন একটা স্কুল নিয়ে যাব যে স্কুলের মধ্যে তুমি এরকম অনেক রকমের বাদ্যযন্ত্রকার দেখতে পাবা, মিউজিশিয়ান দেখতে পাবা। টোট্টোচেন এগুলো কিছু না জেনেই মায়ের কথা শুনে তারা রওনা দিল ট্রেনে সকাল 8টার সময় নতুন স্কুলের দিকে। এবং এই নতুন স্কুলে কি হচ্ছে সেটা আমরা গল্পের পরবর্তী সময় পড়বো, বাট তোমরা বেসিকটা বুঝে ফেলেছো যে সে একটা স্কুল থেকে এক্সপেলড হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে, টিসি দেওয়া হয়েছে, তাই সে আরেকটা স্কুলে ভর্তি হতে যাচ্ছে। এটার উপরে মূলত গল্পটা। যদিও গল্পটা শেষের দিকটা খুবই করুণ, কিন্তু সেটা আমি তোমাদের ক্লাসে বলবো না, কারণ আমি চাই তোমার নিজেরা সেটাই একটা বইটা কিনো অথবা পিডিএফ ডাউনলোড করে সেটাকে পড়ে নাও। আমরা আমাদের টেক্সট বুকে যেটুকু অংশ আছে সেটাকে আমি পুরো 100% ব্যাখ্যা করে দিব। তাহলে এই গল্পটা লেখিকা হচ্ছেন লেখিকা মানে হচ্ছে নারী, অর্থাৎ নারী লেখককে বলা হয় লেখিকা। তার নাম হচ্ছে টেটসুকো কুরিয়ানাগি। টেটসুকো কুরিয়ানাগির সম্পর্কে আমি তোমাকে যদি কয়েকটা তথ্য দিই, আমরা একটু আগে দেখছিলাম টেটসুকো কুরিয়ানাগির ব্যাপারে। তিনি হচ্ছেন প্রথমত একজন অথর মানে হচ্ছে লেখিকা, অর্থাৎ তিনি ব্যাপক মাত্রায় বই লিখেছেন এবং কয়েক বছর আগে এই টোট্টোচেন নামে কিন্তু একটা মুভিও তৈরি তিনি করেছেন, অর্থাৎ তিনি একই সাথে ডিরেক্টরও। তার প্রথম পরিচয় তিনি ছিলেন একজন অথর। তিনি একজন জাপানের টিভি পার্সোনালিটি অর্থাৎ টেলিভিশন ব্যক্তিত্ব। আমাদের দেশেও দেখা যাবে অনেক টিভি পার্সোনালিটিগুলো আছে, অনেক ব্যক্তিত্ব আছে যারা টিভিতে খুব বেশি দেখা যায়। তো এরকম তিনিও একজন জাপানের একজন টিভি পার্সোনালিটি। আর সর্বশেষ তিনি হচ্ছেন একজন ইউনিসেফ। আমরা ইউনিসেফের নাম শুনেছি,
আমরা ইউনিসেফের নাম শুনেছি। এই ইউনিসেফটা হচ্ছে জাতিসংঘের একটা বিশেষ সংস্থা, যেটাকে আমরা পুনরূপ করলে এরকম পাবো, ইউনাইটেড নেশনস। আমরা জানি ইউনাইটেড নেশনসকে বাংলা করলে জাতিসংঘ হয়। এই ইউনাইটেড নেশনসের একটা অংশ যেটা বাচ্চাদেরকে নিয়ে কাজ করে, সেটার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল। আই থেকে হয় ইন্টারন্যাশনাল। আজকে কলমটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে, তার থেকে আমরা রেখা পাচ্ছি না। সো যদি কোনো রকম সময় তুমি লিখতে বুঝতে অসুবিধা হয় ভাইয়া, একটু ম্যানেজ করে নিও, কারণ মুখেও কথাটা কয়েকবার বলবো। তাহলে আই থেকে হলো ইন্টারন্যাশনাল, সি থেকে হয় ভাই চিলড্রেন্স। যদিও চিলড্রেন শব্দটা বহুবচন, তার আগে অ্যাপোস্ট্রফ না হয়ে আগে এস হওয়া কথা ছিল, পরে অ্যাপোস্ট্রফ, কিন্তু সংস্থার নাম যদি এভাবেই দেওয়া আছে তো সেখানে কোনো গ্রামাটিক্যাল ভুল ধরা যাবে না। এরপর আছে ভাইয়া ই থেকে হচ্ছে ইমার্জেন্সি। ইমার্জেন্সি মানে ভাই জরুরি, ইমার্জেন্সি। আর লাস্ট হচ্ছে ভাইয়া এফ মানে হচ্ছে ফান্ড, অর্থাৎ বাচ্চাদের জন্য জরুরি ফান্ডের ব্যবস্থা করাই যার কাজ, সেটাই হচ্ছে ইউনিসেফ। এটাকে আমরা সংক্ষেপে ভাবে বলে থাকি ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, যেটা বাচ্চাদের জন্য যে ফান্ডটা কালেক্ট করা হয়। তার তিনি হচ্ছেন এই সংস্থার একজন অ্যাম্বাসেডর বা দূত। কেমন দূত? তাকে বলা হয় গুডউইল অ্যাম্বাসেডর। গুডউইল মানে হচ্ছে ভাই শুভেচ্ছা। যে কোনো সংস্থা তাদের প্রচারের জন্য কিছু অ্যাম্বাসেডর নিয়োগ করে, তো আমাদের টেটসুগো কুরিওনাগি তিনিও কিন্তু একজন গুডউইল অ্যাম্বাসেডর। গুডউইল শব্দের অর্থ হচ্ছে ভাইয়া শুভেচ্ছা, আর অ্যাম্বাসেডর মানে হচ্ছে দূত। তুমি প্রত্যেকটা কথা এখানে পাবা। দেখো, দ্য অথর ইজ এ জাপানিজ, যেহেতু সে জাপানের লোক, জাপানিজ, এবং জাপানিজ টেলিভিশন পার্সোনালিটি। সে হচ্ছে একজন জাপানিজ টেলিভিশন পার্সোনালিটি, সে হচ্ছে জাপানের একজন টেলিভিশনের ব্যক্তিত্ব। অ্যান্ড ইউনিসেফ, আমি একটু ইউনিসেফের পুরো সুন্দরূপ চিনলাম, গুডউইল অ্যাম্বাসেডর। গুডউইল অ্যাম্বাসেডর মানে হচ্ছে ভাই শুভেচ্ছা দূত। তাহলে তার পরিচয় তিনটি। একাধারে তিনি একজন লেখিকা, আমি তাকে বলেছি বইয়ের বাইরে বললাম সে একজন ডিরেক্টর, কিন্তু সেটা বইয়ে দেওয়া নাই। তো তিনি একজন লেখিকা, তিনি হচ্ছেন একজন টিভি ব্যক্তিত্ব, আর তিনি তার সাথে হচ্ছেন একজন ইউনিসেফের শুভেচ্ছা দূত। এটা তার সম্পর্কে আমরা একটা বেসিক তথ্য পাই। ইট ইজ বেসড অন হার চাইল্ডহুড রিকালেকশন অফ হার স্কুল। মূলত এই টেটসুকো কুরিওনাগির ছোটবেলার গল্পটা হচ্ছে তত্ত্ব চেন, কারণ তার বাপ্পা তাকে তত্ত্ব এবং লাস্টে চেন যোগ করে চেন নামে ডাকা হইতো। তো তত্ত্ব চেন নিজের গল্পটা নিজেই লিখছে, এবং এই গল্পটা মজার বিষয় হচ্ছে সে কিন্তু কখনো লেখা নেই আই রিপ্লাইড বা আই সেড, সবসময় বলছে তত্ত্ব চেন সেড। অর্থাৎ সে নিজের ছোটবেলাকেই আজকের সাথে মিলাতে পারছে না, তাই সে তত্ত্ব চেনকে তার নিজের জায়গায় রেখে লেখিকা তার মনের কথাগুলি যেন বলে দিচ্ছে। এখানে বলতেছে এটা তৈরি করা হয়েছে, এটা বেস করে করা হয়েছে, এটা নির্মাণ করা হয়েছে অন হার চাইল্ডহুড রিকালেকশন। চাইল্ডহুড মানে হচ্ছে ভাই শৈশব, রিকালেকশন মানে হচ্ছে ভাই স্মৃতি। তাহলে তার ছোটকালের স্মৃতি কিসের ব্যাপারে? তার স্কুলের ব্যাপারে। তার স্কুলের ছোটকালের স্মৃতির ব্যাপারে ভিত্তি করে এই গল্পটাকে লেখা হয়েছে, যেটা ছিল ইন টোকিও। আমরা জানি জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও, সেই টোকিওরই একটা গল্প আজকে আমরা শুনতে যাচ্ছি। এবং এই সময়টাও পৃথিবীর সবচেয়ে জটিল ক্রান্তিকালের মধ্যে একটা সময়, যখন পৃথিবীতে চলছিল ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু। আমরা ওয়ার্ল্ড ওয়ার টু জানি পৃথিবীতে দুইটা বড় বড় যুদ্ধ হয়েছে, বিশ্বযুদ্ধ, একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু জাপানেই কিন্তু ওই যে হিরোশিমা আর নাগাসাকিতে কিন্তু দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, যার একটা নাম ছিল লিটল বয়, একটা হচ্ছে ফ্যাট ম্যান। জায়গা দুটোর নাম তো মনেই আছে, হিরোশিমা আর নাগাসাকি। আমরা যেহেতু এখানে জাপানের নাম পেলাম এবং একটা সময়কাল পেলাম, আমরা জানি পৃথিবীতে 1939 সাল থেকে 1944 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে। জার্মান একজন অক্ষশক্তির সাথে মিত্র শক্তিগুলো, অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এরকম বিশাল বিশাল দেশগুলো একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, এবং যে যুদ্ধে মিত্র শক্তিরা জয়লাভ করে। তো এই 1939 থেকে 1944 সালে যখন তিনি এক ছোট্ট বাচ্চা, গল্পে বলা আছে, এটা একটা বই আমাদের একটা অংশে লেখা আছে, তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। এই 7 বছরের একটা বাচ্চা মেয়ে, সে নতুনবার তার দ্বিতীয়বার তার স্কুল চেঞ্জ করছে, জায়গাটা হচ্ছে টোকিওতে। সেই টোকিওর স্কুলের গল্পটা আমরা একটু পরেই পড়ব। তবে আমি চাই আমার বাচ্চারা সবকিছুতে ভালো করুক, তাই আমি একটু জাপান সম্পর্কে তোমাদেরকে দু একটা তথ্য দিয়ে দিই। জাপান হচ্ছে পৃথিবীতে একটি সভ্য দেশ হিসেবে পরিচিত। জাপানের মানুষগুলো সবসময় নম্রতার সাথে কথা বলতে পছন্দ করে, মাথা হেড ডাউন করতে কথা পছন্দ করে। তো এই জাপান দেশটাকে বলা হয় একটা দ্বীপ রাষ্ট্র। আচ্ছা, দ্বীপ রাষ্ট্রগুলো কি দেয়? দ্বীপ রাষ্ট্র হচ্ছে সে সকল রাষ্ট্র যেইটার একটা ভূখণ্ড থাকে এবং যেটার আশপাশটা সম্পূর্ণ সমুদ্র দিয়ে থাকে, অর্থাৎ একটা পাশ ভূখণ্ড আর একটা পাশে শুধুমাত্র সমুদ্রই থাকবে। জাপান সম্পূর্ণটাই সমুদ্র দ্বারা বেষ্টিত। অনেকগুলা ছোট বড় দ্বীপ নিয়ে এই জাপান তৈরি হয়েছে। ধারণা করা হয় প্রায় 14,000-এরও অধিক
দ্বীপ কিন্তু জাপানে রয়েছে। 14,000-এরও বেশি দ্বীপ, যেখানে আমাদের একটা দ্বীপ আছে গেলে বাংলাদেশে, এটা হচ্ছে মহেশখালী দ্বীপ। তোমরা সেন্ট মার্টিন শুনেছো, সেন্ট মার্টিন একটা দ্বীপ। এরকম ছোটখাটো আমাদের কয়েকটা দ্বীপ আছে, কিন্তু ওইখানে তুমি 14,000 দ্বীপ পাওয়া, তাহলে বুঝো কি পরিমাণ টুরিস্ট সেখানে প্রতি বছর যায় এই দ্বীপগুলোকে দেখার জন্য। কারণ আমরাও জানি যে দ্বীপে দেখতে ভালোই লাগে। মহেশখালী তুমি যাও, তুমি সেন্ট মার্টিন যাও, এই দ্বীপে গেলে মনটা ভালো থাকে। তাই সেখানে যদি আমরা যে এত টাকা খরচ করে আসি, তাহলে বুঝো 14,000 দ্বীপে মানুষ কি পরিমাণ টাকা খরচ করবে। এবং শুধুমাত্র তাই না, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াটা মুসলিম কান্ট্রি, তোমরা জানো এটা পৃথিবীর সবচেয়ে বৃহৎ মুসলিম কান্ট্রি। ইন্দোনেশিয়াতে প্রায় 17,000-এরও অধিক দ্বীপ রয়েছে। এবং এই যে জাপানের কথা বলছি, জাপানটাতে মূলত 4টা বড় বড় দ্বীপ মিলে আসলে জাপান তৈরি হয়েছে। জাপানের সবচেয়ে বড় দ্বীপটার নাম হচ্ছে হোনশু। এই হোনশুটাই জাপানের সবচেয়ে বড় দ্বীপ, যেখানে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। এবং আমরা যতগুলো শহরের নাম জাপান থেকে জানি, এগুলো বেশিরভাগই কিন্তু এটাতে অবস্থিত। যেমন এটার মধ্যে বিখ্যাত জায়গা আছে হিরোশিমা। তুমি হিরোশিমাতে জানো যে হিরোশিমায় পারমাণবিক বোম নিক্ষেপ করা হয়েছিল। এই হিরোশিমা কিন্তু হোনশুতে অবস্থিত। জাপানের যে রাজধানী আছে টোকিও, এই টোকিও কিন্তু এই হোনশুর মধ্যে অবস্থিত। তাহলে হিরোশিমা বললাম, টোকিও বললাম। তুমি মাঝে মধ্যে দেখবে একটা টায়ার আছে, টায়ার নাম হচ্ছে ইয়োকোহামা। তুমি যদি কেউ চেলসি সাপোর্টার হও, এই চেলসি তুমি দেখবা আগে একসময় থাকতো ইয়োকোহামা টায়ার্স। এই ইয়োকোহামা শহরটাও কিন্তু সেখানে অবস্থিত। এরপর আমরা যারা ক্রিকেট খেলি, যারা সকালে ছোটবেলায় টেপ টেনিস খেলতাম, তার টেপের নাম ছিল দেখবা ওসাকা। এই ওসাকাও কিন্তু মূলত এইখানের একটা জনবহুল শহর। এছাড়াও জাপানের একটা বিখ্যাত, তুমি একটা পাহাড়ের নাম জানবে, এটাকে বলে মাউন্ট ফুজিয়ামা। এটা পৃথিবীর একটা আগ্নেয়গিরির পাহাড়। এই মাউন্ট ফুজিয়ামাও কিন্তু এই হোনশুতে অবস্থিত। তোমাদের একটা প্রশ্ন করি, যারা তোমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার উঠতে যাচ্ছ, তোমার কাছে প্রশ্নটা হচ্ছে, জাপানের একটা পূর্ব নাম রয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, জাপানের পূর্ব নাম কি? যদি কেউ কমেন্টে সঠিক উত্তর দিতে পারো, সঠিক উত্তরদাতাদের মধ্যে একজনকে আমি উপহার দিতে যাচ্ছি তোমাদের যে ইংরেজি টেক্সট বুকের আমার যে লেখা বইটা আছে, সেটাতে ফাইনাল সাজেশন, যেটাতে প্রচুর প্রশ্ন কমন আসে বোর্ড পরীক্ষাতে, তোমাকে সেটা আমি ফ্রি দিতে যাচ্ছি। কমেন্ট করো। তো এখন এই যে 4টা দ্বীপের মধ্যে সবচেয়ে বড় দ্বীপটা হচ্ছে হোনশু সাইজটা সবচেয়ে বড়। এরপর হচ্ছে হোক্কাইডো হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। এই হোক্কাইডো একদম উত্তরের দিকের দ্বীপগুলো আছে। এ দ্বারা আরো আছে কিউশু। তোমরা কিউশু নামও শুনতে পারবা, কিউশু। যারা তোমরা একটু দেখবা নিনজা হাতুড়ি দেখতা, তোমরা কিন্তু কিউশু নামটা অনেকবার শুনবা। এবং এই কিউশুর মধ্যে আছে ভাইয়া নাগাসাকি, যেখানে কিন্তু আরেকটা পারমাণবিক বোম নিক্ষেপ করা হয়েছে, একটা হোনশুতে, একটা হচ্ছে কিউশুতে। আর সর্বছোটটা হচ্ছে ভাই শিকোকুতে বলা হয় সম্পূর্ণ দ্বীপ। এখানে মানুষ খুব কমই থাকে। তো এই 4টা প্রধান দ্বীপ নিয়ে কিন্তু জাপান তৈরি হয়েছে। এবং সেই জাপানেরই টোকিওতে একটি স্কুলে যাচ্ছে আমাদের আজকের গল্পের মূল চরিত্র, তাকে আমরা বলতেছি তত্ত্বচ্যান। এবার আমাদের তত্ত্বচ্যানের দ্য নিউ স্কুল সম্পর্কে একটা ট্যাগলাইন দেওয়া আছে বইতে। দ্য নিউ স্কুল অর্থাৎ প্রিভিয়াস স্কুলটা সে এক্সপেল হয়ে যাওয়ার পরে সে নতুন যে স্কুল দিকে যাচ্ছে, সেই স্কুলের গল্পটা এবার আমরা সুন্দর মতো করে দেখব। দেখো সেখানে কি লেখা আছে হোয়েন শি স দ্য গেট অফ দ্য নিউ স্কুল, যখন সে তার নতুন বিদ্যালয়ের গেট, মানে হচ্ছে ভাইয়া ফটক। আমরা গেট বললেও কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় আমরা জ্ঞান জাহির করার জন্য এটা বাংলা শিখে আসি, দরকার নাই, তুমি গেটকে গেট হিসেবেই চিনো। কারণ গেট মানে ফটক, এটা আসলে জানা আসলে খুব বেশি একটা মর্মার্থ নাই। তো যখন সে তার নতুন স্কুলের বা নতুন বিদ্যালয়ের ফটকের সামনে বা গেটের সামনে চলে আসলো এবং সেটাকে দেখলো, তত্ত্বচ্যান, আমাদের গল্পের যে মূল চরিত্র তত্ত্বচ্যান স্টপ, সে তখন দাঁড়িয়ে গেল, সে তখন থেমে গেল, থমকে গেল। অনেক সময় দেখা যায় নতুন কিছু জিনিস দেখলে, যেমন সুন্দর একটা মেয়ে দেখলে তোমার দেখো বেশিরভাগ সময় হা হয়ে তাকায় থাকো, তো সেও হা হয়ে দাঁড়ায় গেল যে এই নতুন স্কুলটা একটু অদ্ভুত। সবসময় যখন আমরা নতুন কোনো কিছু দেখে যায়, একটা ফ্যাসিনেশন কাজ করে যে নতুন জিনিসটা আসলে কত সুন্দর হবে, তা আমরা একটু সময় যেন থমকে দাঁড়াই। তো সেভাবেও তত্ত্বচ্যান থমকে দাঁড়ালো। দ্য গেট অফ দ্য স্কুল, এই স্কুলের যেই ভাই গেট আছে, দ্য স্কুল অফ দ্য গেট শি ইউজ টু গো টু, সে পূর্বে যে স্কুলে থাকতো বা যে পূর্বের তার আগের যে স্কুল ছিল, সে যে স্কুলে যেত, সেখানের যে গেটের কথা বলতেছে। দেখো আগের গেটটা কেমন ছিল। এই আগের গেটটাতে ছিল ফাইন কনক্রিট পিলার, ছিল সুন্দর পিলার। কিসের পিলার? কনক্রিটের পিলার। নর্মালি যে বিল্ডিংগুলো যেমন হয় কনক্রিট দ্বারা তৈরি হয়, তো আগের স্কুলগুলো ব্যতিক্রম ছিল না। সেখানে খুব সুন্দর পিলারের, মানে কনক্রিটের পিলারের দরজা ছিল। এবং শুধু দরজা ছিল তা না, with the name of the school in large letters,
এবং তার সাথেও কিন্তু ওই স্কুলের নামটা বড় হাতের লেখা ছিল। লার্জ যেটা মানে হচ্ছে, লার্জ ক্যারেক্টার মানে হচ্ছে বড় হাতে লেখা, অর্থাৎ বিশাল বড় করে সেই স্কুলের নামটা সেখানে লেখা ছিল সেই কনক্রিটের পিলারটিতে। যেমনটা হয় আর কি, আমরা যখন দেখবা স্কুলে যাই দেখবা বড় কইটা লেখা থাকে, তাই না? যে তোমাদের যেমন রাজশাহী কলেজে লেখা থাকে রাজশাহী কলেজ বড় করে গোল করে লেখা আছে, আমাদের যেমন আমাদেরটা ছিল এরকম ভাবে লেখা থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা থাকে, সবখানে লেখা থাকে এরকম। তো সেই স্কুলটা মোটামুটি ব্যতিক্রম না, সবার মতোই সেখানে কনক্রিটের পিলার ছিল এবং সেই পিলারের মধ্যে তার স্কুলের নামটা বড় করে লেখা ছিল। এটা তার আগের স্কুল যেখানে সে যাওয়া আসা করতো। বাট কিন্তু দ্য গেট অফ দিস নিউ স্কুল, কিন্তু আজকে যে সেই নতুন স্কুলের গেটটা দেখতে পেল, তার এই যে নতুন স্কুলের গেটটা সিম্পলি সেটা একদম সাধারণভাবে কনসিস্টেড, সেটা সাধারণভাবে গঠিত হয়েছে অফ টু রাদার শর্ট পোস্টস, সেটা তৈরি হয়েছে দুইটা ছোট ছোট খাম্বা দ্বারা, একদম ছোট ছোট। রাদার শব্দের অর্থ হিসেবে এখানে কিঞ্চিত, রাদার শব্দের অনেকগুলো অর্থ আছে। রাদার শব্দের অর্থ হচ্ছে বরং হয়, তুলনা করা বোঝানো হইতে পারে, স্বাভাবিক বুঝতে পারে, কিন্তু এখানে রাদা মনে হচ্ছে কিঞ্চিত বা হালকা। তাহলে এই যে গেটটা দুইটা শর্ট পোস্ট আছে, দুইটা, একটা না দুইটা, উভয় পাশে দুইটা দুইটা ছোট ছোট খাম্বা, হালকা ছোট খাম্বা, দ্যাট স্টিল হ্যাড, যার মধ্যে এখনো রয়ে গেছে টুইক্স। টুইক্স মানে হচ্ছে ভাইয়া ডালপালা, বা এটাকে আমরা বলি সুন্দর ভাষায় পল্লব। পল্লব নামে একটা ছাত্র আছে, এবার ঢাকা বিশ্ব সাহিত্যস্তম্ভ হয়েছে। পল্লব যদি ভিডিওটা দেখে থাকো একটা কমেন্ট করে দিও তুমি। তাহলে এই পল্লব অথবা টুইক্স, এটাকে আমরা একটা নামে ডাকা হচ্ছে ভাইয়া ডালপালাতে। তাহলে ডালপালা অথবা আমি বললাম হচ্ছে টুইক্স, এটা সমর্থ শব্দ আমরা বলতে পারি ভাইয়া লিড। লিড মানেও কিন্তু ডালপালা, এবং লিড শব্দটা সহজ পরীক্ষাতে আসে, LID, লিড মানে হচ্ছে টুইক্স। তাহলে এই গেটের খাম্বাগুলোতে এখনো কি রয়ে গেছে? ডালপালা রয়ে গেছে, এন্ড লিভস, এবং পাতাগুলো রয়ে গেছে, পাতাগুলো রয়ে গেছে অন দেম, তাদের মধ্যে। অর্থাৎ দুইটা যে খাম্বা আছে, দুইটা খাম্বার মধ্যে ডালপালার পাতা দেখা যাচ্ছে। কেন? কারণ এই গেটটা কোনো আর্টিফিশিয়াল গেট না, তৈরি করা গেট না, বরং আসল গাছকেই সেখানে রেখে দেওয়া হয়েছে। একদম ন্যাচারাল যে গাছ আমরা চিনি, সেই দুইটা খাসকে ধরে রান্না করেছে রাখতে এখানে। নর্মাল গাছ না, একদম মানে নর্মাল গাছ বলতে আসল গাছ, সেই আসল গাছকে তুলে এনে রাখা দিচ্ছে। এই গেট খুবই একটা অদ্ভুত, তাই না? এবং এই স্কুলে প্রিন্সিপাল স্যারটা আরো অদ্ভুত। প্রিন্সিপাল স্যারের সম্পর্কে যখন আমি বলবো, হেডমাস্টার সম্পর্কে, তুমি তখন অবাক হয়ে যাবে যে মানুষ পৃথিবীতে এমন মানুষ থাকতে পারে। তো তথ্যচ্যান এরকম কখনো আগে দেখে নাই যে গেট এমন হয়, যে আসল গাছ লাগাই দিছে আর কি। তো তথ্যচ্যান মনে মনে দেখো, বাচ্চাদের যে চিন্তা ভাবনা থাকে, আবার তথ্যচ্যান খুবই কিউরিয়াস, খুবই কৌতূহলী, সে অবশ্যই এই প্রশ্নটাকে করলো। দ্য গেট ইজ গ্রোয়িং, গেটটি ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ এটা মনে হচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে গেটটা আরো বড় হচ্ছে, গ্রো করতেছে। সেইড তথ্যচ্যান, এটাই বললো তথ্যচ্যান। তথ্যচ্যান এই কথাটাই বললো যে ভাই গেটটা বাড়তেছে। ইট উইল প্রবাবলি, এটা হয়তো গো অন গ্রোয়িং, এটা হয়তো বাড়বে, টিল ইটস টলার দেন, যতক্ষণ এরা আরো বেশি লম্বা হবে। টল মানে হচ্ছে লম্বা, আর টলার মানে এটা কম্পারেটিভলিতে পড়ি আমরা, যে সেটা হয়তো লম্বা হয়ে যাবে কার থেকে? দ্য টেলিফোন পোলস, টেলিফোনের যে খাম্বা থাকে রাস্তার মধ্যে, তুমি দেখবা ভাইয়া টেলিফোনের খাম্বা থাকে। এই টেলিফোনের খাম্বা থেকেও মনে হচ্ছে একসময় এই যে দুইটা রাদার শর্ট পোস্ট আছে, সেটা একসময় হয়তো বড় হয়ে যাবে। অর্থাৎ সেই রিয়াল গাছ দুইটা, রিয়াল গাছের খাম্বা দুইটা, সেটা হয়তো একসময় এই টেলিফোন পোলের চেয়েও কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। খুবই অদ্ভুত একটা গল্পের শুরু আমরা দেখতে পেলাম, যেখানে গেটটা সম্পর্কেও একটা নিখুঁত বর্ণনা করা হয়েছে। পরবর্তী অংশে অর্থাৎ অপর পেজে আমরা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি এই অংশটুকুতে। আজকে আমরা এই অংশটুকু পর্যন্তই দেখব। এটাকে আমরা মোট 5টা পর্বে ভাগ করেছি। আজকে প্রথম পর্বটার শেষ অংশ আমরা পড়তে যাচ্ছি। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবা, সময় মতো তোমার সেটাকে আপলোড করা হবে। দেখে কি লেখা আছে? The two gate posts were clearly trees with roots. যে দুইটা আমরা দেখতেছি দেওয়াল মানে দরজার খাম্বা, যেটাকে আমরা বলি গেট পোস্ট, দরজার খাম্বা, এই দুইটা দরজার খাম্বা স্পষ্টতই ছিল শিকড় বিশিষ্ট গাছ। অর্থাৎ শেকড় আছে, পুরা অরিজিনাল গাছ, ন্যাচারাল গাছটাই যেন খাম্বা হিসাবে কাজ করছে, যেটা আমরা একটু আগেও আলোচনা করেছি। তাহলে সেটাকেই আবার বইতে রিকনফার্ম করা হয়েছে যে হ্যাঁ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গেট পোস্ট বা খাম্বাগুলো হচ্ছে মূলত শিকড় বিশিষ্ট গাছ বা ন্যাচারাল গাছ। হোয়েন শি গট ক্লোজার, যখন সে তার কাছে গেল, ক্লোজার মানে হচ্ছে কাছে যাওয়া, শি হ্যাড টু পুট হার হেড টু ওয়ান সাইড,
যখন সে সেই গেটের কাছে গেল তখন তার মাথা অর্থাৎ তার হেডকে এক পাশে এরকম করা লাগলো। আমরা যে নামাজ মধ্যে পড়তে যাই না এরকম করে, মানে একটা জিনিস হয়তো লেখা বুঝেছে তখন আমরা এই যেভাবে পড়ি, তো তাকেও কি করতে হলো, তার মাথাটাকে এক পাশে নোয়াতে হলো, এক পাশে নিতে হলো, টু রিড দ্য নেম অফ দ্য স্কুল, স্কুলের নাম পড়ার জন্য। অর্থাৎ সেই স্কুলের নামটা পড়বে বলে যখন সে গেটে গেল সে প্রথমে মাথার একটা পাশে করে নোয়ালো। বিকজ, এখন মাথাটা কেন নোয়ালো, মাথাটা এক পাশে কেন এরকম করলো, কারণ বইতে লেখা আছে বিকজ দ্য উইন্ড হ্যাড ব্লোন দ্য সাইন আস্কিউ, বাতাস বহার কারণে, বাতাস প্রবাহিত হওয়ার কারণে, উইন্ড মানে বাতাস, ব্লোন মানে হচ্ছে প্রবাহিত হওয়া, বয়ে যাওয়া, বাতাস বয়ে যাওয়ার কারণে দ্য সাইন, সাইন মানে হচ্ছে ভাইয়া সাইনবোর্ড, সাইনবোর্ড যে বড় করে লেখা থাকে সাইনবোর্ডটা, সাইনবোর্ড আস্কিউ, আস্কি মানে হচ্ছে বেঁকে যাওয়া, আস্কি শব্দ অর্থটা কি বেঁকে যাওয়া, অর্থাৎ বাতাস প্রবাহের কারণে সাইনবোর্ডটা বেঁকে গিয়েছিল। অর্থাৎ হয়তো সাইনবোর্ডটা, যেটা আমরা গল্প থেকে বুঝি, হয়তো সাইনবোর্ডটা নর্মাল টিনের, যার কারণে বাতাসের দিকে হয়তো সেটাকে একটু মিসপ্লেসমেন্ট হয়ে গেছে, এভাবে হয়ে গেছে, এভাবে ছিল এভাবে হয়ে গেছে। তো এভাবে যখন তার লেখাটা আস্কি অর্থাৎ বেঁকে যায় তখন সেটাকে দেখতে হলে এভাবেই করতে হবে। তাই বলতেছে বাতাসের কারণে যে সাইনবোর্ডটা, সাইন মানে সাইনবোর্ড, যেটা বেঁকে গিয়েছে ভাইয়া, সেটাকে দেখার জন্য, সেটাকে পড়ার জন্য সে তার মাথাটাকে একটা পাশে নোয়ালো। এবং লাস্টে কি পড়লো স্কুলের নামটা, আমাদের স্কুলের নাম হয় আদর্শ, আর এদের নামটা দেখো কি হয়, তোমাই গাকুয়েন। ওরে বাপরে বাপ, তোমাই গাকুয়েন এর অর্থ আমি জানি না, আমি সার্চ করেছিলাম কিন্তু আসলে কিছু পাই নাই, সো আই ক্যান্ট হেল্প ইউ উইথ দ্যাট। তোমাই গাকুয়েন হচ্ছে সেটার নাম, কারণ নামের জন্য অর্থ থাকে। তোমরা যদি আমাকে জানো কমেন্ট অবশ্যই জানিয়ে দিও যে তোমাই গাকুয়েনের অর্থ কি হতে পারে। তো তোমাই গাকুয়েন হচ্ছে তার নতুন স্কুলটার নাম, আগের স্কুলের নাম আমরা জানতে পাইনি, তবে নতুন স্কুলটা যেটাতে সে ভর্তি হতে যাচ্ছে, যেটার প্রতি তার স্বপ্নগুলো বেড়ে উঠবে, যেখানে সে পরিপূর্ণ মানুষ হবে, সেই স্কুলটার নাম হচ্ছে তোমাই গাকুয়েন। তো এখন পর্যন্ত দুইটা জাপানি শব্দ আমরা শিখেছি, একটা শিখেছি ভাইয়া সেটা হচ্ছে ওই যে লেখকের নাম টেটসুকো কুরিওনাগি, আর আরেকটা নাম শিখেছি সেটা হচ্ছে ভাইয়া এই তোমাই গাকুয়েন। তো যেটা তত্ত্বচেন বলতে পারো, তত্ত্বচেন জাপানিজ নাম, সেটা আমরা বলতে পারি। তত্ত্বচেন ওয়াজ অ্যাবাউট টু আস্ক মাদার, তত্ত্বচেন তার মাকে প্রশ্ন করতেই যাচ্ছিল, তোমাই, তোমাই মিন্ট, তোমাই শব্দটার মানে কি। অর্থাৎ সেও নিজেও তোমাই মানে জানে না, আমি আর তুমি যেমন তোমাই গাকুয়েন মানে জানি না, সেও তোমাই মানে জানে না। তো যখনই সে তার মাকে তোমাই শব্দটা প্রশ্ন করতে যাবে, when she caught a glimpse of something, তখনই তার এক পলকে বা এক ঝলক, গ্লিমস মানে হচ্ছে ভাই এক ঝলক, তখনই তার ঝলকে ধরা পড়ল সামথিং, এমন কিছু, দ্যাট মেড হার থিঙ্ক, যা তাকে ভাবতে বাধ্য করলো, শি মাস্ট বি ড্রিমিং, যে সে স্বপ্ন দেখছে। অর্থাৎ যখনই সে মাকে প্রশ্ন করবে মা মা তোমাই গাকুয়েন মানে কি, তখন যে প্রশ্ন করতে যাবে তখন মায়ের ঠিক পিছনে এমন কিছু একটা সে দেখলো, এক পলকে, গ্লিমস মানে হচ্ছে ভাই এক পলকে দেখা, যখনই সে এক পলকে কিছু একটা দেখে ফেললো তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল সে হয়তো কোনো স্বপ্ন দেখছে। বাচ্চা যেসব স্বপ্ন দেখে যদি সেটা তার চোখের সামনে চলে আসে তাহলে সে তো অবশ্যই অবাক হবে। তো এখানে মূলত তার অবাক হওয়াকে বোঝানো হচ্ছে। আর আমি বলেছি বা গ্লিপস মানে হচ্ছে এক নজর, এক ঝলক, তুমি যা বলো না কেন। শি স্কোয়াটেড ডাউন, শি স্কোয়াটেড ডাউন। তোমরা যারা জিম করো, জিমে তুমি দেখবা যে আমাদের একটা পজিশন আছে স্কোয়াট পজিশন, এই যেভাবে আমরা করি স্কোয়াট। অথবা তোমরা যারা জিম নাও জানো তারা এইভাবে শিখতে পারবা যে লো কমোড আছে না, লো কমোডের মাঝে যেভাবে বসি সেটাকে বলে স্কার্ট ডাউন হয়ে বসা। এটা বাংলাটা একটু অদ্ভুত, বাংলাটা হচ্ছে উবু হয়ে বসা। এখন এটা ইংলিশে বাংলা কঠিন, উবু হয়ে বসা কাউকে ভুলে গেলেও আমাকে ওই লো কমোডই ব্যাপার, মানে লো কমোডটাই দেখাইতে হয় আর কি। তো উবু হয়ে বসা, ক্লাসেও যখন আমার প্রাইভেট বেসগুলোতে বলতেছিলাম উবু হয়ে বসা কেউ বোঝে নাই, তো যারা একজন দুজন জিম করে তারা বলছে ভাই ও আমরা শুনছি ভাই স্কোয়াট। তো স্কোয়াটটা হচ্ছে মূলত আমার জিম পজিশনে, আমরা এইভাবে বসে আর উঠি এটাকে শুলে, যাদের আমার মতো তাদের চর্বি বেশি, যারা একটু খাতে পিতে খানদানের আসো, তোমাদের যাদের সমস্যা মোটা, তোমার চলে বাসায় বসে বসে প্রতিদিন 100-200 স্কোয়াট ডাউন করলে এটা কমে যাবে আর কি। তো সে উবু হয়ে বসলো অ্যান্ড পিয়ার থ্রু, পিয়ার থ্রু মানে হচ্ছে ভাইয়া উকি দেওয়া, উকি দেওয়া। এটাকে আমরা পিয়ার থ্রু না বলে এভাবে বলতে পারি ভাইয়া স্কুইন্টেড, স্কুইন্টেড। স্কুইন্টেড শব্দের অর্থ হচ্ছে ভাইয়া মানে উকি মারা। তো সে উকি মারলো কিভাবে, থ্রু দা সুবেরি, সুবেরি মানে হচ্ছে ভাইয়া গুল্ম উদ্যান। আমাদের বাংলাদেশে গুল্ম উদ্যান আসলে আমরা চিনবো কিভাবে একটু বলে দিই। গুল্ম উদ্যান মানে হচ্ছে মাঝে মাঝে দেখবা কিছু কিছু বাসা আছে
যাদের দেয়ালটা এই তোমার ইয়ার তৈরি না, কনক্রিটের দেওয়াল, বরং কিছু গাছ আছে, গাছের সাইজটা আমার মতো এরকম হয়, এই গাছটাই বিশাল বড় করে একটা ঝোপঝাড়ের মধ্যে তৈরি করা আছে, এটাকে বলা হয় গুলমুদ্দান, এটাকে বলা হয় স্ট্রবেরি। স্ট্রবেরিকে আমরা এইভাবে ডাকতে পারি স্ট্রবেরি। তাহলে আমি কি বলতেছি ভাইয়া, যে মরুদ্যান, মরুদ্যান এটাকে আমি আরো ইংরেজিতে বলতে পারি বা হেজ, এটা শব্দটি হচ্ছে ভাইয়া হেজ। হেজ মানে হচ্ছে তোমার গুলমুদ্দান। তো সে গুলমুদ্দানের মধ্য দিয়ে একটা উকি দিল টু গেট আ বেটার লুক, আরো সুন্দর মতো আরো ভালো মতো দেখার জন্য। কি দেখার জন্য? এবং যাই দেখলো না কেন, এন্ড শি কুডেন্ট বিলিভ, এবং সে বিশ্বাস করতে পারছিল না হার আইস, তার নিজের চোখকে, এবং সে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না যে সে আসলে কি দেখেছে। মানে এতটাই অবাক যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে সে কি দেখছে। তো এখানে ভাইয়া কয়েকটা অর্থ আমাদের কাছে নতুন, তাই সেই অর্থগুলো আর তোমাকে আবার বলতেছি। তোমাদের যেমন লাল সালু তোমরা পড়েছো, সৈয়দ ওয়ালিউল্লাহ সে বিখ্যাত গল্প উপন্যাস, যার নাম হচ্ছে লাল সালু, ইংরেজি নাম হচ্ছে ট্রি উইদাউট রুটস, অর্থাৎ শেকড়বিহীন গাছ। কিন্তু আমরা পড়তেছি ট্রি উইথ রুটস, যেটা হচ্ছে শেকড় বিশিষ্ট গাছ। কারণ গেট পোস্টটাতে শেকড় বিশিষ্ট দুটা গাছই ঝুলিয়ে দেওয়া হয়েছিল, যার মধ্যে টুইক্স এন্ড লিভ ছিল, পল্লব অথবা পাতা ছিল। এবং এখানে একটা নতুন শব্দ আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে ভাইয়া এই যে আজকিউ শব্দের অর্থ হিসেবে ভাইয়া বেঁকে যাওয়া, যেটা বেঁকা আছে। উইন্ড ব্লোন আমরা পারবো। আচ্ছা, এখানে আরো কি হইতে পারে? এখানে গ্লিমস মানে আমরা শিখেছি, বা গ্লিমস মানে হচ্ছে এক পলক বা এক ঝলক দেখা। আবার তারপর আমরা পড়লাম হচ্ছে শি স্কোয়াটেড ডাউন। এই স্কোয়াটেড ডাউন মানে হচ্ছে উবু হয়ে বসা। তুমি তো বলবে এটা সমার্থক শব্দ, বলেন সমার্থক শব্দ হিসেবে কাওয়ার। ওই কাউ শব্দটা আছে, কাউ শব্দ যেটা ইয়ার লাগায় দাও, শব্দ হয়ে যায় কাওয়ার। এই কাওয়ার মানে হচ্ছে উবু হয়ে বসা। তাহলে আমরা স্কোয়াট ডাউন সম্পর্কে একটা শব্দ শিখলাম, সেটা হচ্ছে কাওয়ার, COWER, কাওয়ার, উবু হয়ে বসা। এন্ড পিয়ার শব্দ অর্থ হচ্ছে এখানে উকি মারা ভাইয়া। যদিও পিয়ার শব্দে একাধিক অর্থ আছে, পিয়ার শব্দের সবচেয়ে কাছাকাছি শব্দ হিসেবে সহযোগী বা সহকর্মী, এটাকে আমরা বলি কলিগ। আমরা কলিগকে সহকর্মী বা সহপাঠী হিসেবে আমরা যদি বলি, আমরা কিন্তু পিয়ার শব্দটা ব্যবহার করি। তোমাদের বইতে পিয়ার শব্দটা কিন্তু একাধিক বর্ণনা আসছে, এবং এবছর কিন্তু বিউপি ভর্তি পরীক্ষাতেও এই পিয়ার শব্দটার সমর্থক শব্দ জিজ্ঞাসা করা হয়েছিল। স্ট্রবেরি মানে হচ্ছে ভাই গুলমুদ্দান। আমি যদি নেক্সট ক্লাসে পারি তোমাদেরকে শুরুতেই গুলমুদ্দানটা দেখিয়ে নেবো, যাতে তোমাদের বুঝতে একটু সহজ হয়। টু গেট এ বেটার লুক অ্যান্ড শি কুডন্ট বিলিভ হার আইস। তা আমরা প্রথম যে প্যারাটুকু আজকে পড়লাম ভাই, এটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার করেছি। এভাবে আরো ভিডিও দেখতে চাইলে ভাই অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং তোমার বন্ধু যারা দেখতে পারে এটা ভিডিওটা শেয়ার করবে। তোমার দিবু ভাই তোমার সাথে আছে, তুমি আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তথ্য চ্যানেল এই নতুন রোমাঞ্চকর গল্পকে আর সুন্দর মতো বুঝতে। ততদিন তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো।